আমরা আসলে এক ধরনের কপি পেস্ট কারিকুলাম আমরা করে থাকি। আমাদের ইন্ডাস্ট্রি বেসড কারিকুলাম না, আমরা ফোকাসড না। আমরা আসলে কি করতে চাচ্ছি, আমরা যদি বিশ্ববিদ্যালয়কে ইনকাম জেনারেটিং বিশ্ববিদ্যালয়ে কনভার্ট না করতে পারি, আসলে শুধুমাত্র সরকারি ইনভেস্টমেন্ট এনাফ না। আমরা যে ক্যাপাবল, আমাদের যে ম্যান পাওয়ার আছে, তারা যে ক্যাপাবল, এই জায়গাটা আসলে আমরা এখনো বিলিভ করছি না। একটা ক্লাসে কজন আসলে ঠিক রিসার্চ মানসিকতা নিয়ে গ্র্যাজুয়েশন লাভ করে? সবাই করে না, 1% বা 2% এই জায়গাটা ক্যারি করে। আমরা এক্সপেক্ট করেছিলাম না, আমাদের যেটা ইন্টারিম সময় ছিল, সেই সময়ে আমাদের সর্বপ্রথম যে সংস্কার কমিশনটা গঠিত হবে সেটা হবে শিক্ষা কমিশন। আনফর্চুনেটলি আমাদের সেটা হয়নি। আমরা হুট করে একটা শিক্ষা পদ্ধতি পরিবর্তন করে সারা বাংলাদেশে চাপিয়ে দিলাম। আমাদের আসলে এডুকেশন শুধুমাত্র অ্যাক্সেসটাই বেড়েছে, কিন্তু কোয়ালিটি এডুকেশনে আমাদের আসলে যে দারুণভাবে বৈষম্য রয়ে গেছে। তাদের প্রমোশন সিস্টেমটা কি? পাবলিকেশন বেসড। তোমার লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবা 3টা পাবলিকেশন থাকলেই। এভাবে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু শুধুমাত্র পাবলিকেশনকে এমফাসাইজ করেছি। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সবচেয়ে অবহেলিত যে ক্ষেত্রটি, সে ক্ষেত্রটির নাম হচ্ছে শিক্ষা। অথচ যে কোনো রাষ্ট্রের জন্য এই ক্ষেত্রটি হওয়ার কথা, সবচেয়ে অগ্রাধিকারের তালিকায় সবার উঁচুতে থাকার কথা। এই ক্ষেত্র নিয়ে আমরা আলাপ করব। তির্যকে আজ আমাদের অতিথি হিসেবে আছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ফজলুল করিম। ফজলুল করিম, আপনাকে স্বাগত। এই যে আমাদের এই টোটাল যেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের যেই আলাপটা, বিশেষত আপনি উচ্চশিক্ষা ক্ষেত্রে কাজ করছেন, তো এই উচ্চশিক্ষা ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে এক ধরনের অসন্তোষ আছে। আমরা প্রায় এক ধরনের র্যাঙ্কিং আমাদের সামনে আসে যে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর র্যাঙ্কিংয়ে তেমন একটা ভালো করছে না। এটার মূল কারণটা কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, তির্যক এবং চর্চাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। র্যাঙ্কিং নিয়ে আমাদের অনেক কথা হচ্ছে। বেসিক্যালি আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে অনেক বেশি এগিয়ে যায়নি। এ নিয়ে আমাদের অনেক ধরনের সমালোচনা আছে। বিশ্ব যে শিক্ষাঙ্গন যেটা, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো টপ র্যাঙ্কড না, এবং আমি বলতে পারি যে এশিয়ান যে ক্যাটাগরি, সেখানেও হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেই পর্যায়ে পৌঁছেনি। এ ধরনের অনেক ধরনের সমালোচনা আছে। বেসিক্যালি আমাকে আসলে বুঝতে হবে আগে যে র্যাঙ্কিং, যখন আমরা প্রবেশ করি র্যাঙ্কিংয়ে, তখন আসলে একটা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো প্যারামিটার ওপর ডিপেন্ড করে। তার গবেষণা কীরকম, তার ফ্যাকাল্টি স্ট্রেংথ কীরকম, তার ক্লাস সাইজ কীরকম। আমরা জানি যে একটি স্ট্যান্ডার্ড ক্লাস সাইজ 1:20, অর্থাৎ 20 জনের মধ্যে 20 জন ছাত্রের জন্য একজন শিক্ষকের দরকার হয়। তার ল্যাব ফ্যাসিলিটি কীরকম, তার ইনফ্রাস্ট্রাকচার কীরকম, অনেকগুলো প্যারামিটারের উপরে আসলে র্যাঙ্কিং ব্যাপারটা নির্ধারিত হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, এবং এখানে আমাদের যে ক্লাস সাইজ আমি যদি বলি, এখানে আমরা চাইলেও 1:20 যেটা, অর্থাৎ 1:20 যে ক্লাস সাইজের যে ধরন, সেটা আসলে আমরা মেনটেন করতে পারি না। আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো, এই বিশ্ববিদ্যালয়গুলো বেসিক্যালি অনেকটা টিচিং বেসড বিশ্ববিদ্যালয়। এখানে আসলে যে রিসার্চ ফ্যাসিলিটির কথা আমরা বলে থাকি বিশ্বমানের, সেটা আসলে অপ্রতুল, যার কারণে আমাদের এখানে বিশেষ করে বেঞ্চ টু মার্কেট বেসড যে রিসার্চটা, সেটা আসলে হয় না। অনেক ক্ষেত্রে আসলে আমাদের দিয়ে সম্ভব হয় না। আপনি একটা বিষয় খেয়াল করবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো রিসোর্স আছে, কিন্তু হচ্ছে আমি যদি ম্যান পাওয়ারের কথা বলি, আছে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট কম হওয়াতে আসলে আমরা রিসার্চ
যে বেস্ট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা আসলে বাজারে আনতে পারি না, যার কারণে দেখা গেছে যে আমাদের প্যাটেন্ট যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের একটা অপ্রতুলতা থেকে এটা ডেভেলপ করছে এটা না। ডেভেলপ করছে না। কিন্তু আমি যদি বলি যে হচ্ছে আমাদের টিচিং কোয়ালিটি নট ব্যাড, আমাদের আমাদের ল্যাব ফ্যাসিলিটি আমরা আসলে সেই জায়গায় পৌঁছতে পারিনি, বা আমাদের রিসার্চ ফ্যাসিলিটি, রিসার্চ কোয়ালিটি সেই জায়গায় পৌঁছায়নি, যার কারণে আমাদের যে পাবলিকেশন যে ধরনের পাবলিকেশনগুলো আমাদের হওয়ার কথা সেগুলো হচ্ছে না। কিন্তু এর মানে এই নয় যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আসলে খারাপ। আসলে আমি একটা জিনিস বুঝি যে র্যাঙ্কিং দিয়ে সব কিছু আসলে নির্ধারণ করা ঠিক হবে না। আমাদের যে রিসোর্স লিমিটেশন আছে তার উপর ভিত্তি করে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোর যে আমরা প্রোডাক্ট ডেভেলপ করছি বা আমরা যে ম্যান পাওয়ার তৈরি করছি, এরাই কিন্তু বিদেশে গিয়ে খুব ভালো করছে। আমাদের যে কোনো ছাত্র বিদেশে গিয়ে কিন্তু তারা ভালো করছে বেসিক্যালি। সো আমাদের র্যাঙ্কিং নিয়ে যে সমালোচনা আছে, হ্যাঁ এই জায়গাটা উন্নতি করবার সুযোগ আছে, কিন্তু এই জায়গাটা উন্নতি করতে গেলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে পাবলিক প্রাইভেট যে ইন্টারাকশনটা, এটা আসলে বাড়াতে হবে। আপনি একটা বিষয় খেয়াল করবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পাবলিক ইনভেস্টমেন্ট কিন্তু খারাপ না। আমার ধারণা যে আমাদের ছাত্ররা খুব কম বেতনে এখানে পড়াশোনা করে, যদি আমি আমেরিকার সাথে তুলনা করি, সেখানে কিন্তু অনেক বেশি টিউশন ফি দিয়ে পড়তে হয়, এবং আমাদের এখানে সেই তুলনায় আমাদের সরকার কিন্তু অনেক বেশি ইনভেস্টমেন্ট করে থাকে। কিন্তু আমাদের আসলে যে জায়গাটা মিসিং সেটা হচ্ছে যে আমাদের ইনকাম জেনারেটিং ইউনিভার্সিটি না আমাদের বিশ্ববিদ্যালয়গুলো। আসলে ইনকাম জেনারেটিং বিশ্ববিদ্যালয় যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র পাবলিক ফ্যাসিলিটি দিয়ে আমরা আসলে হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি তৈরি করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট আসলে, যার কারণে আমাদের আসলে এক এই ধরনের জায়গাটাতে সমস্যা তৈরি হয়। একটা বিষয়ে আমি একটু মানে এটা কৌতূহল যে বাংলাদেশ একটা ছোট জনবহুল কিন্তু আকারে ছোট, এবং রিসোর্সের নানান ধরনের লিমিটেশনস আছে, কর্মক্ষেত্র নিয়ে এক ধরনের ক্রাইসিস আছে যে কর্মসংস্থান হচ্ছে না। আমি একটা তথ্য যদি দেই, 2022 সালের একটা তথ্য হচ্ছে যে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারের হার সর্বাধিক। তো মানে উচ্চশিক্ষিত বলতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, গ্র্যাজুয়েট, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন করেছে এরকম, এটা 12%, বেশ উল্লেখযোগ্য সংখ্যক। তো এই যে জায়গাটা, যেমন আমার দেশে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় আছে হচ্ছে সরকারি, পাবলিক, বেসরকারি, তিনটি ক্যাটাগরি যদি আমি ধরি, তিনটে মিলিয়ে আছে হচ্ছে 171টি। এই যে 171 বিশ্ববিদ্যালয়, এইটা আসলে বাংলাদেশের জন্য মানে বেশি হলো, কম হলো, নাকি ঠিকই আছে? আমি আসলে বেশি কম এ বিষয়টাতে উত্তর দেবার আগে আমি আসলে যেটি বলতে চাই যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করা হয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা মিশন ভিশন থাকবার কথা। আমি যদি হচ্ছে বাইরের দেশগুলো, আমেরিকার কথাই যদি আমি ধরি, তাহলে দেখা যাবে যে হচ্ছে ওখানে বিশ্ববিদ্যালয়ে কিছু ক্যাটাগরি আছে, যেমন সব বিশ্ববিদ্যালয় রিসার্চ বিশ্ববিদ্যালয় না, কিছু বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয়, কিছু বিশ্ববিদ্যালয় টিচিং বেসড বিশ্ববিদ্যালয় যারা শুধু গ্র্যাজুয়েট তৈরি করছে, আবার কিছু বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় যারা ইন্ডাস্ট্রি ডিমান্ড যে হচ্ছে স্কিল সেটা তৈরি করছে, অর্থাৎ গ্র্যাজুয়েট রেডি ফর ইন্ডাস্ট্রি এটা তৈরি করছে। আমাদের আসলে কারিকুলামে এই জায়গাটা আসলে আমাদের সমস্যা আছে। আমরা আসলে এক ধরনের কপি পেস্ট কারিকুলাম আমরা করে থাকি, আমরা আসলে ফলো করছি। এক্স্যাক্টলি। তো আমরা আসলে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড এবং সেই ডিমান্ড অনুসারে আসলে আমাদের কারিকুলামগুলো তৈরি করা হয় না। আপনি দেখবেন যে আমাদের এত গ্র্যাজুয়েট তৈরি করা হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের যে গার্মেন্টস সেক্টর আছে, আমাদের যে ফার্মা সেক্টর আছে, এগুলোতে হচ্ছে আমরা যে বড় পজিশনগুলো আছে সেগুলোতে হচ্ছে আমরা বাইরে থেকে ম্যান পাওয়ার আউটসোর্সিং করছি এবং অনেক বেশি করছি, কিন্তু আমাদের গ্র্যাজুয়েটরা সেই জায়গাটা ফুলফিল করছে না। আমাদের কিন্তু অনেক গ্র্যাজুয়েট বের হচ্ছে। এই জায়গাটা আমি বলবো যে এটা ভালো যে আমরা অনেক বেশি গ্র্যাজুয়েট করছি, আবার এটা হতাশার জায়গা যে আমরা সেইভাবে সেই গ্র্যাজুয়েটদের জন্য চাকরির ব্যবস্থা করতে পারছি না। এটা ডেফিনেটলি হতাশার জায়গা। কিন্তু এই যে গ্যাপটা আসলে আমরা ইচ্ছে করলে পূরণ করতে পারি। এটা আমার কাছে যেটা মনে হয় যে আমরা যে আউটসোর্সিং করছি, যে ম্যান পাওয়ারগুলো বাইরে থেকে আউটসোর্সিং করছি, কেন করছি সেটা আগে আইডেন্টিফাই করা উচিত। আমার যেটা মনে হয় যে আমরা যে আউটসোর্সিং করছি, এই আউটসোর্সিং প্রত্যেকটা একটা স্কিল। এই স্কিলগুলোকে যদি আমরা ডেভেলপ করবার জন্য আমাদের যে গার্মেন্টস সেক্টর আছে কিংবা ফার্মা, এটা বড় দুটো সেক্টর, এই সেক্টরগুলো যদি তারা ফর এক্সাম্পল গার্মেন্টস ট্রেনিং সেন্টার হতে পারে,
ফার্মা একাডেমিয়া হতে পারে। তো এরা কি করতে পারে, এরা যে ফ্রেশ গ্র্যাজুয়েট যারা বের হচ্ছে তারা কি করতে পারে, তারা বেসিক্যালি হচ্ছে এখানে এসে সার্টিফিকেট ট্রেনিং নিতে পারে এবং যার মাধ্যমে হচ্ছে তারা বাজারের জন্য তৈরি হতে পারে। আমাদের গ্যাপটা হচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েট বাজারের জন্য আসলে তৈরি না। আমাদের তো ফার্মাসি ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ? অনেকগুলো বিশ্ববিদ্যালয়েই আছে, অধিকাংশ সরকারি এবং পাবলিক, যে চারটা পাবলিক, এই চারটা পাবলিকেই আছে। আমি যদি চারটা পাবলিকও ধরি, সেখানে আমার ফার্মাসি ডিপার্টমেন্টটা আছে। আবার আমার টেক্সটাইল ইউনিভার্সিটি আছে আলাদা করে। তাহলে আমার এই জায়গায় তাহলে গ্যাপটা হচ্ছে ঠিক কি কারণে? আমি একটু আগে আপনাকে যেটা বলে গেলাম যে আমাদের গ্যাপটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি বেসড কারিকুলাম না, আমরা ফোকাসড না। আমরা আসলে কি করতে চাচ্ছি, আমরা যেহেতু হচ্ছে মোটামুটি একই ধরনের, আমাদের ছাত্ররা দেখবেন যে হচ্ছে ওদের থিওরি কিন্তু খুবই ভালো, ওরা থিওরিটিক্যালি দে আর রিচ, বাট তাদের যে প্রবলেমটা হচ্ছে তারা প্র্যাকটিক্যালি আসলে রিচ না। আমরা যদি এই জায়গাটাতে আমরা এই গ্যাপটা পূরণের যদি আমি যেটা বলছিলাম যে আমরা যদি হচ্ছে কিছু ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে পারি, কিংবা নলেজ ট্রান্সফার মডেল, অর্থাৎ বাইরে থেকে হচ্ছে এক্সপার্ট নিয়ে এসে আমরা ট্রেনার তৈরি করতে পারি এবং তাদের দিয়ে যদি আমাদের যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আছে তাদের জন্য যদি 6 মাসের একটা বাধ্যতামূলক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই গ্র্যাজুয়েটরাই যারা আছে, এই গ্র্যাজুয়েটরাই কিন্তু উপযুক্ত হতে পারে। আমি বলছি না যে তারা একদমই উপযুক্ত না, তারা কিন্তু ফ্রেশার হিসেবে ঢুকছে, কিন্তু তারা সেখানে ঠিক যেই লেভেলের আসলে আমাদের স্কিল থাকা দরকার, সফট স্কিল থাকা দরকার, সেই লেভেলগুলো হয়তো বা আমাদের ইউনিভার্সিটিগুলো আসলে সম্ভব না। আমি মনে করি যে এটা যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল স্কিলগুলো এক্সপোজার না হবে ততক্ষণ পর্যন্ত এটা আসলে সম্ভব না। একটা তো অবশ্যই যে প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে অ্যাটাচমেন্টের মধ্যে, যে কারণে আসলে ইউনিভার্সিটির যখন প্রফেশনাল কোর্সগুলো হয়, প্রফেশনাল কোর্সগুলোর পরে বা গ্র্যাজুয়েশনের ঠিক আগে বা গ্র্যাজুয়েশনের পর একটা অ্যাটাচমেন্ট থাকে, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের ইস্যু থাকে, বা ইন্টার্নশিপ, যেটাকে আমরা চালু ভাষায় যেটাকে ইন্টার্নশিপ বলি, সেরকম এক ধরনের বিষয় থাকে। সেটার মধ্য দিয়ে সে আসলে হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে নিজেকে অ্যাডপ্ট করে নেয়। তো এই যে জায়গাটা, আপনি এই প্রসঙ্গটা খুবই ইন্টারেস্টিং, যে কারিকুলামের আমরা থিওরিতে বেশ ভালো, আমাদের স্টুডেন্টস যারা, শিক্ষার্থীরা যারা হচ্ছে বেরোচ্ছে, তারাও থিওরিটিক্যাল নলেজটা নিয়ে আসলে বেরোচ্ছে, তারা বেশ ভালোভাবে আসছে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে ধাক্কা খাচ্ছে। আমি এই জায়গায় খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে এই যে এটা কি কোনোভাবে যে আমার এই ভূমি বা এখানকার যে জনজীবন, যে জনমানুষ এবং তার যে স্কিলগুলো ছিল, আপনি গার্মেন্টস শিল্পের কথা বললেন, গার্মেন্টস শিল্পের একটা বড় হাব বাংলাদেশ হওয়ারই কথা, কারণ এই অঞ্চলের তাঁত শিল্প অনেক পুরনো এবং এখানকার ঘরে ঘরে বিভিন্ন অঞ্চলে, আমরা যদি সিরাজগঞ্জ দেখি, নারায়ণগঞ্জ দেখি, এরকম বহু অঞ্চলের কথা বলা যাবে যেখানে আসলে তাঁতটা ছিলই। তারা হচ্ছে এই কাপড়ের টেক্সচার এবং কাপড়ের বুনন থেকে শুরু করে এক ধরনের ফিনিশড প্রোডাক্ট পর্যন্ত যে যাত্রাটা, এটার সঙ্গে তারা পরিচিত ছিল। সো তাদের এক ধরনের দক্ষতা থাকবারই কথা ছিল। এইটার জায়গা থেকে গার্মেন্টসটা আমার ডেভেলপ করলে এটা কানেক্টেড, আমাদের হিস্ট্রি বা হচ্ছে এখানকার জনজীবনের সাথে এক ধরনের কানেক্টিভিটি তার আছে। কিন্তু আদার্স যে জায়গাগুলো, যেমন কৃষি প্রধান দেশ বা আমার হচ্ছে নদীমাতৃক দেশ, নদী যদিও মারা যাচ্ছে, প্রতিনিয়ত মারা যাচ্ছে, কিন্তু এগুলোর সাথে কানেক্ট করে, এই জনজীবনের সাথে কানেক্ট করে আমরা কারিকুলাম কি করেছি আলটিমেটলি, নাকি আমরা ইম্পোর্টেড কারিকুলাম নিয়ে এসেছি? আপনি যেটা বললেন যে অনুসরণ করার এক ধরনের প্রবণতা কাজ করে। ইউ রাইটলি পয়েন্টেড আউট। আসলে বেসিক্যালি হচ্ছে আমাদের এক ধরনের ইম্পোর্টেড কারিকুলাম, নিড বেসড কারিকুলাম বা লোকাল ডিমান্ড বেসড যে কারিকুলাম, ওই জায়গাটা বোধহয় আমাদের এক ধরনের গ্যাপ আছে। তো যার কারণে দেখা গেছে যে আসলে আমরা, ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমাদের প্রত্যেকটা জেলায় যে ইউনিভার্সিটি কনসেপ্টটা, মডেলটা তৈরি করা হয়েছিল, এটা কিন্তু হচ্ছে লোকাল যে নিডগুলো আছে তার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের রিসার্চ হবে এবং আমাদের কারিকুলামটা ওভাবে ডিজাইন করা হবে, এভাবে কিন্তু হওয়ার কথা ছিল। কিন্তু আমরা যখন এই যে পেরিফেরি রিজিয়নে যে আমাদের ইউনিভার্সিটিগুলো তৈরি করেছি, আমরা কি করেছি, আমাদের কারিকুলাম তৈরি করবার সময় আমরা বেসিক্যালি হয়তো বা আমাদের ঢাকা ইউনিভার্সিটি কারিকুলামকে ফলো করছি, বা আমরা ডিপার্টমেন্ট ওপেন করবার সময় যে যেখান থেকে এসেছি তার ইউনিভার্সিটি কারিকুলামগুলো হচ্ছে আমরা ফলো করেছি। যার কারণে দেখা গেছে যে আমাদের যেটা নিড বেসড কারিকুলাম যেটা, কিংবা ইন্ডাস্ট্রি সাথে তাল মিলিয়ে যে কারিকুলামটা, সেটা আসলে আমরা ওভাবে তৈরি করতে পারিনি। এই জায়গাটা আমাদের এক ধরনের গ্যাপ আছে। তবে আমি বলবো যে আমরা যেহেতু আমাদের শুরু হয়েছে, আপনি যেটা বললেন যে হচ্ছে আমাদের এতগুলো
এতগুলো ইউনিভার্সিটি তৈরি হয়েছে এটা আসলে দরকার আছে কিনা। আমি বলবো যে আমাদের ইউনিভার্সিটিগুলো বিশ্বমানের না, এবং বিশ্বমানের অবস্থা তৈরি করতে গেলে এতগুলো ইউনিভার্সিটিকে একসাথে রান করে সেগুলোকে রিসোর্স ডেভেলপ করা আমাদের জন্য একটু টাফ। তার চাইতে ভালো ছিল হচ্ছে প্রায়োরিটি বেসড ইউনিভার্সিটি তৈরি করা আমাদের মিশন অনুসারে, কিন্তু সেই জায়গাগুলো আমরা তৈরি করতে পারিনি। সেটা এক ধরনের গ্যাপ রয়ে গেছে। কিন্তু তারপর আমি বলবো যে এক্সিস্টিং যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি, সেই জায়গাটা হচ্ছে আমাদের ফোকাস করা উচিত। আমরা এখন পেছনে তাকিয়ে বা অনেক সমালোচনা করতে পারবো, কিন্তু আমাদের যে বিদ্যমান সমস্যাগুলো আছে সেগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমার মনে হয় না যে আমরা শুধু গল্পই করে যাব, আসলে এ থেকে হচ্ছে কোনো সমাধান বের হয়ে আসবে না। অনেক বছর ধরেই আমাদের এই আলোচনাটা হচ্ছে। তা আমি বলবো যে হচ্ছে যে আমাদের নিড বেসড রিসার্চের দিকে তাকানো উচিত। আর আমি একটা জিনিস যেটা বুঝি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আসলে রিসার্চ বেসড করবার দরকার নেই। আমাদের যে ইউনিভার্সিটিগুলো বেসিক্যালি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, সেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ফোকাস করা উচিত। এবং এই জায়গায় আমি একটা জিনিস আজকে আমি এই জায়গা থেকে ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে ওদের ফান্ডগুলো যেভাবে কালেক্টেড হয়, আপনি কতই বা হচ্ছে সরকার দেয়, তার চাইতে বেশি হচ্ছে তাদের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান থেকে আসে, অ্যালামনি থেকে আসে, তাদের বাইরে থেকে যে ফান্ডিংগুলো আসে, এই ফান্ডিংগুলো তাদের যে এন্ডাওমেন্ট ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্ট থেকে কিন্তু তারা অনেক টাকা পায়, এবং তাদের টিউশন ফিও কিন্তু অনেক বেশি। এই জায়গাগুলো আমাদের নতুন করে ভাববার সুযোগ এসেছে। এবং একই সাথে আমি বলবো যে আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে সেটার সাথে আমাদের কান্ট্রি নিড কী আসলে সেই জায়গাগুলো আমাদের আইডেন্টিফাই করা দরকার। আমাদের রিসার্চের ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের প্রবলেম কী আছে, আমরা ফর এক্সাম্পল আমি যদি বলি, আমাদের ফার্মাতে প্রচুর আউটসোর্সিং হয় বাইরে থেকে। আমরা কি আউটসোর্সিং করি, সেই জায়গাগুলো যদি আমরা ফোকাস করি, এবং সেইটা যদি হচ্ছে আমরা ইউনিভার্সিটিকে বলি এই জায়গাগুলো আমরা আউটসোর্সিং করি, তোমরা আমাদের সাথে কোলাবোরেট করো, কিংবা আমরা যদি জানি আমরা তাদের সাথে কোলাবোরেট করতে পারি। এবং এই জায়গায় ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন যেটা আছে সেটাও হচ্ছে সেই গ্র্যান্ট কমিশনও হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে পারে। আমার মনে হয় যে এখন এক ধরনের কোঅর্ডিনেটেড রিসার্চ কিংবা হচ্ছে কোঅর্ডিনেটেড চিন্তাভাবনার সুযোগ এসেছে। শুধুমাত্র একা একা আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না, ইন্টারডিসিপ্লিনারি চিন্তা করতে হবে, বিভিন্ন ফিল্ডকে একসাথে এগিয়ে এসে তারপরে হচ্ছে সামনের দিকে এগোনোর একটা রাস্তা আমাদের বের করতে হবে। আদারওয়াইজ আমাদের এত লিমিটেড রিসোর্স দিয়ে একটা ইউনিভার্সিটি এককভাবে আসলে সামনের দিকে এগিয়ে সামনে যেতে পারবে না। আপনি গবেষণার কথা বললেন, বা গবেষণা ভিত্তিক সকল ইউনিভার্সিটি হওয়ার প্রয়োজন নেই। আমি এই জায়গাটাতে একটা তথ্য কেবল একটু উল্লেখ করি, সেটা হচ্ছে অবহেলিত, একদম শুরুতেই আমি বলেছি যে শিক্ষা হচ্ছে সবচেয়ে অবহেলিত খাত। তো সেইটার একটা জায়গা হলো যে জিডিপির মাত্র 2%-এরও নিচে হচ্ছে বরাদ্দ থাকে শিক্ষা খাতে ওভারঅল। এটাও সেগ্রিগেট হয়ে যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন লেয়ারে এটা চলে যায়, যেটার সাথে আবার অন্য বাজেটগুলো যুক্ত হয় কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু মোটা দাগে যেই সেক্টরটা শিক্ষা খাত হিসেবে আমরা চিনি, সেখানে 2%-এরও নিচে আসলে বাজেটটা যায়। এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির সর্বশেষ যে বাজেট বা তার আগের বাজেট একটা রেওয়াজের মতো যদি আমি ধরি, যে ঢাকা ইউনিভার্সিটিতে যে বাজেট তারা পেল সেটার মধ্যে 1%-এরও কম তারা গবেষণা খাতে বরাদ্দ করলো। এখন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বিজ্ঞান অনুষদ আছে, জীববিজ্ঞান অনুষদ আছে, প্রকৌশল অনুষদ আছে, মানে 3টা খুবই, যেটার ল্যাবরেটরি খুব গুরুত্বপূর্ণ। ল্যাবরেটরির ম্যাটেরিয়ালস একটা কস্টিং ডিমান্ড করে। তো সেই জায়গায় আসলে হচ্ছে এর পাশাপাশি আমার বাণিজ্য অনুষদ আছে, কলা অনুষদ আছে, প্রত্যেক অনুষদ অনেকগুলো অনুষদ আছে, সেইখানেও গবেষণার জন্য আমার ফান্ডিং মাস্ট। ফান্ডিং ছাড়া তো আসলে ফিল্ডে একজন সমাজবিজ্ঞানের গবেষক যদি গবেষণা করতে চান, তাকে মাঠ পর্যায় থেকে তথ্য তুলে আনতে হবে, এবং সেটার পেছনে একটা খরচ আছে। বিজ্ঞান অনুষদের তার জন্য হচ্ছে আমি যদি রসায়নের কথা বলি, বা যে কোনো, আমি যদি ফিজিক্সের কথা বলি, তার অ্যাপারেটাসের কস্টিং আছে, রসায়নের ক্ষেত্রে হচ্ছে রিয়েজেন্টের কস্টিং আছে, এই ধরনের নানান ধরনের কস্টিং এটার সাথে ইনভলভড। তো সেই ক্ষেত্রে এই যে বরাদ্দটা, হ্যাঁ, যে 1%-এর নিচে আমি বরাদ্দ দিচ্ছি, এটা হয়তো যে বাজেটটা পেয়েছে সেটা থেকে আর বের করা যাচ্ছে না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আসলে 2%-এর নিচে যখন আমি বাজেট দিচ্ছি, তখন আসলে উচ্চশিক্ষায় আসলে আমার আসলে মনোযোগটা কোন জায়গায়? তাহলে খুব ভালো একটি প্রশ্নের অবতারণা করেছেন। বাংলাদেশে 2%-এরও কম আসলে শিক্ষাক্ষেত্রে আমাদের, আপনি জিডিপির কথা বলছেন, যতটুকু আমি বুঝে থাকি, তো 2%-এরও নিচে হচ্ছে আসলে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ দেওয়া হয়।
যেটা ইউনেস্কো যে প্রেসক্রিপশন সেটা 5 থেকে 6% আমাদের হচ্ছে শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ থাকবার কথা। এটা সত্যি যে আমি আগেই বলছি যে আমাদের যে ইকোনমিক সাইজ সেটা খুব বড় না। আমাদের বেসিক্যালি বিদেশি সাহায্য নির্ভর আমাদের বাজেট দিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা আসে 2% যেটা আসে আসলে শিক্ষা খাতে জিডিপির, আপনি যদি বলেন যে গবেষণা খাতে সেটা আরও কম। আমার মনে হয় সেটা 1%-এর অনেক নিচে, 0.4 থেকে 0.8 বা এরকম একটা মানে এটা এরকম একটা রেঞ্জের মধ্যে আছে। আমি যেটা বলছিলাম যে আসলে আমাদের এখানে বিশ্ববিদ্যালয়গুলো সত্যিকার অর্থে সরকারের ইনভেস্টমেন্ট নির্ভর। আমাদের ঠিক আছে যে আমাদের আসলে 5% বরাদ্দ দেওয়ার কথা ছিল, একটা আশার কথা যে বর্তমান সরকার তাদের যে ম্যানিফেস্টো নির্বাচনী ম্যানিফেস্টো সেখানে তারা 5%-এর কথা বলেছে এবং আশা করছি এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের জন্য আমাদের শিক্ষা খাতে একটা বড় ভূমিকা পালন করতে পারে। কিন্তু আমি বলবো শুধুমাত্র সরকারি ইনভেস্টমেন্ট এনাফ না। আমরা যদি পাবলিক ইনভেস্টমেন্ট না নিয়ে প্রাইভেট ইনভেস্টমেন্ট না নিয়ে আসতে পারি, আমরা যদি বিশ্ববিদ্যালয়কে ইনকাম জেনারেটিং বিশ্ববিদ্যালয়ে কনভার্ট না করতে পারি, আসলে শুধুমাত্র সরকারি ইনভেস্টমেন্ট এনাফ না। ফর এক্সাম্পল আমি একটা আইডিয়া আমার মাথায় ঘুরছিল আপনার এখানে যখন আসছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের জনসংখ্যা কিন্তু অনেক, আমাদের সেই তুলনায় হেলথ সেক্টর কিন্তু অনেক বেশি ডেভেলপ না। আমরা যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, ফর এক্সাম্পল ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের যদি অ্যাটাচড একটা হসপিটাল থাকতো, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি অ্যাটাচড হসপিটাল থাকে, তাহলে দেখবেন যে এখান থেকে অনেক ইনকাম করা সম্ভব। আপনার এখানে যারা ফিজিশিয়ান থাকবে কিংবা ডায়াগনোসিস পারপাস থেকে কিন্তু অনেক ইনকাম করা সম্ভব। তার মানে আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা যদি একটা অ্যাটাচড হসপিটাল করতে পারি, ভালো মানের হসপিটাল, আপনি বিদেশে দেখবেন অনেক বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলো ওদের কিন্তু অ্যাটাচড হসপিটাল আছে এবং এখান থেকে ওরা অনেক ইনকাম জেনারেট করে। আমি আস্তে আস্তে ভাবছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই অবস্থায় ফিরে যেতে হবে। আদারওয়াইজ আপনি শুধুমাত্র আপনার সরকার টাকা দিবে সেই আশায় বসে থেকে যদি আমরা চলতে চাই তাহলে, কারণ এই সরকারি টাকার একটা বড় অংশ যায় হচ্ছে শিক্ষকদের বেতন দিতে, স্টাফদের বেতন দিতে, যেটা ব্যবহার করা হয়। সো তারপরে হচ্ছে আপনি গবেষণা করা আপনার পক্ষে সম্ভব না, ম্যাক্সিমাম ব্যয়টাই থাকে অনুন্নয়ন খাতে। তো সেই জায়গা থেকে আপনাকে যেটা করতে হবে, প্রাইভেট যে সেক্টরগুলো আছে, আমাদের সে ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো, গার্মেন্টস সেক্টর যেগুলো আছে, ওদেরকে বলতে হবে যে ইউ হ্যাভ টু কাম ফরওয়ার্ড। লিঙ্কেজ, আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি লিঙ্কেজটা একাডেমির সাথে খুবই দুর্বল। এই জায়গাটা আমাদের উন্নতি করতেই হবে। আমি মানছি আপনার কথা যে আমাদের 5% হবার কথা, কিন্তু আমার বিদ্যমান যে কাঠামো, আপনি তো এটার বাইরে যাবার সুযোগ নেই। আপনি 5% পাচ্ছেন না, আপনি 2%ই পাচ্ছেন। কিন্তু আপনাকে এই 2%-এর পরে আরও কিছু এক্সপ্লোর করতে হবে, যেটা দিয়ে আসলে আমি 5%-এর জায়গায় পৌঁছতে পারি। সেই এক্সপ্লোরেশনের কিন্তু আমাদের সুযোগ আছে এবং সেই জায়গায় আমি বলবো যে আমাদের সরকারকে উৎসাহিত করতে হবে প্রাইভেট সেক্টরগুলোকে, প্রাইভেট সেক্টর প্লাস হচ্ছে একাডেমিয়া, প্রাইভেট যে ইয়াগুলো আছে, ইনস্টিটিউটগুলো আছে, তাদের সাথে যে একটা আস্থার সংকট আছে যে না, হয়তোবা আমাদের যারা একাডেমিয়াতে যারা আছে তারা হয়তোবা আমাদের যে সমস্যাগুলো আছে বা আমাদের যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করতে পারছে না। কিন্তু আমাদের সেই জায়গাটা তৈরি করতে হবে যে না, আমাদের ছোট ছোট স্টেপে আগাতে হবে। আমরা যদি ইন্ডাস্ট্রি লিঙ্কেজটা এভাবে তৈরি করতে পারি ছোট ছোট স্টেপে, একসময় দেখা যাবে যে শুধু সরকারি খাতের উপর আমরা নির্ভরশীল না, আমরা ইন্টারনাল রিসোর্স গেইন করতে পারছি, আমাদের প্রাইভেট কোম্পানিগুলো এগিয়ে আসতেছে, আমরা নিড বেসড রিসার্চ করতেছি। আরেকটা ব্যাপার আমি ফোকাস করতে চাই, সবার আসলে রিসার্চ করবার দরকার নেই, কারণ হচ্ছে যে আমাদের প্রায়োরিটি রিসার্চের দিকে হাঁটতে হবে। আমরা আসলে প্রবলেম বেসড রিসার্চ করতে হবে। আমাদের দেশে আসলে ফান্ডামেন্টাল রিসার্চের চাইতে আসলে প্রবলেম বেসড রিসার্চ বেশি গুরুত্বপূর্ণ, কারণ ফান্ডামেন্টাল বা বেসিক রিসার্চের জন্য যা দরকার হয় তার জন্য যে টাকার দরকার হয় সেটা কিন্তু আমাদের দেশের জন্য একটু কষ্টদায়ক। কিন্তু প্রবলেম বেসড যে রিসার্চ, আরেকটা ব্যাপার হচ্ছে টিম বেসড রিসার্চ।
ইন্ডিভিজুয়ালি রিসার্চ করার চাইতে টিম বেস রিসার্চে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ বিভিন্ন সাবজেক্টের মধ্যে হচ্ছে লিঙ্ক আপ করতে হবে। তাতে করে দেখা যাবে যে হচ্ছে আপনি ধরেন হচ্ছে 1 লাখ টাকা একজনকে দিচ্ছেন একটা রিসার্চ করবার জন্য, আপনি যদি 5 জন মিলে একটা টিম হয় তাকে আপনি 5 লাখ টাকা দিতে পারছেন। 5 লাখ টাকা দিয়ে হচ্ছে যে ধরনের রিসার্চ হবে 1 লাখ টাকা দিয়ে হবে না। আমরা একটা কথা বারবার বলে থাকি যে আমাদের এখানে কেন নেচার হয় না, কেন সেল হয় না, এত বড় বড় ইম্প্যাক্ট ফ্যাক্টর সম্পূর্ণ হচ্ছে জার্নালে কেন আমরা পাবলিশ করতে পারি না। আপনি দেখেন এই আমরাই বাইরে যখন থাকি নেচারে পাবলিশ হয়, সেলে পাবলিশ হয়, আমরা প্যাটেন্ট করতে পারি, এই আমরা এখানে এসে আমরা কিছু করতে পারি না। তার কারণ কি আপনি খুব ভালো করে জানেন যে নেচার বা সেলে পাবলিশ করতে গেলে অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে হয়। অনেক বেশি এক্সপেরিমেন্টের অর্থ হচ্ছে অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার হয়। আমরা কি সেই ইনভেস্টমেন্ট করতে পারছি না। যেহেতু পারছি না, এটা নিয়ে হতাশ হবারও দরকার নেই আমি মনে করি। আমাকে যেটা করতে হবে তাহলে নিড বেসড একটা রিসার্চই করি, যেটা হচ্ছে একটা দিয়ে হচ্ছে আমার সমাজে প্রবলেমকে আমি সলভ করতে পারছি, আমি আমার যে রিয়াল প্রবলেম আছে সেটাকে সলভ করতে পারছি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে টিম বেসড রিসার্চ কিংবা ইন্টারডিসিপ্লিন রিসার্চ এই জায়গাটা থেকে আমাদের ফোকাস করতে হবে। প্রবলেম বেসড রিসার্চের কথা আপনি বারবার করে বলছেন। এই প্রবলেম বেসড রিসার্চের জায়গাটা একটু যদি পরিষ্কার করতেন যে কিভাবে আসলে কোন ধরনের প্রবলেম, সাপোজ বাংলাদেশে তো অনেক ধরনের আমার বিভিন্ন, আপনি বললেন যে জেলায় জেলায় যে ইউনিভার্সিটিগুলো, সেটা হওয়ার কথা হচ্ছে সেখানকার নিডকে মাথায় রেখে সেটার কারিকুলাম ডেভেলপ করার কথা ছিল বা এটাই হওয়া উচিত ছিল। তা আমি যদি একটা এক্সাম্পল হিসেবে যদি আমি নিই যে ধরেন আপনার ইউনিভার্সিটি, সেইখানে আসলে কি ধরনের রিসার্চ ফিল্ডে আসলে যাওয়া উচিত, ওই অঞ্চল ধরে যদি আমি বলি, তাহলে কি ধরনের কোন জায়গাটাতে আসলে যাওয়া উচিত? আপনি যখন প্রবলেম বেসড রিসার্চের কথা বলছেন, ফর এক্সাম্পল আপনি এই জায়গাটা আমি আগে পরিষ্কার করি। ফর এক্সাম্পল আমরা সাম্প্রতিককালে হামের কারণে আমাদের অনেক শিশুরা মারা গেছে। তার মানে কি আমাদের হামের টিকা দেশে নেই, হামের যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে দেশে নেই, আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে। তার মানে হচ্ছে যে এই যে এরকম যে জায়গাগুলো যেগুলো হচ্ছে আমাদের হঠাৎ করে আসে এবং আমরা তার জন্য প্রস্তুত নই, তার মানে হচ্ছে আমাদের যেই জায়গাগুলো প্রস্তুতি নেবার দরকার আছে, যেই প্রবলেমগুলো আমাদের এক্সিস্ট করতেছে, যেটার জন্য হচ্ছে আমরা বিদেশ নির্ভর, সেই জায়গাগুলো আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে, আমাদের ইউনিভার্সিটিকে বলে দিতে হবে। ফর এক্সাম্পল আপনি বললেন যে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, আমাদের হচ্ছে একটা মিশন ভিশন আছে, আমাদের ফর এক্সাম্পল আমাদের ওখানে বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আছে, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, ফার্মেসি ডিপার্টমেন্ট আছে। তার মানে হচ্ছে যে এই ডিপার্টমেন্টগুলো অনেকটা নেচার, যদি আমি বলি নেচার অফ রিসার্চ কিন্তু অলমোস্ট সেম, প্রত্যেকেই প্রায় সেম ক্যাটাগরি টুলস ব্যবহার করতেছে। তার মানে আমরা যদি একটা প্রবলেম বলে দিই যে তোমাদের কাজ হচ্ছে যে তোমরা এই জায়গাটা ফোকাস করো, আমাদের এরকম প্রবলেম আছে এই জায়গাটা, ফর এক্সাম্পল হাম নিয়ে তোমরা রিসার্চ করো, এইটার এই অংশটা, এই পার্টটা শুধু তোমরা ডিফাইন করো যে হাম যেটা হচ্ছে তার জন্য আসলে রেসপন্সিবল কি কি, একটা পার্ট করো, আরেকটা হঠাৎ কেন আসতেছে একটা পার্ট তোমরা হচ্ছে ফোকাস করো। আরেকটা ইউনিভার্সিটিকে বলে দেওয়া হলো যে এর উপর ভিত্তি করে নেক্সট পার্টটা করো। এই যে ব্যাপারটা, এই যে কোঅর্ডিনেশন রিসার্চের কথা যেটা বলছি, এই জায়গাটা আমরা যদি ফোকাস করি, আমার মনে হয় যে আমরা গুটি গুটি পায়েও যদি আমরা আগাই, আমরা এক সময় দেখা যাবে যে আমরা আসলে ক্যাপাবল হচ্ছি। আমরা যে ক্যাপাবল, আমাদের যে ম্যান পাওয়ার আছে, তারা যে ক্যাপাবল, এই জায়গাটা আসলে আমরা এখনও বিলিভ করছি না। এবং এই জায়গাটা বিলিভ করতে হলে আমাদের সেই ট্রান্সলেশনাল রিসার্চটা আসলে আমাদের করতে হবে। আমি আগেই বলেছি যে বেসড অন হচ্ছে ইনফরমেশন, যে বেসিক রিসার্চটা, বেসিক জায়গাগুলো হচ্ছে আমরা জানি, তার উপর দাঁড়িয়ে আমাদের ট্রান্সলেশনাল রিসার্চটার দিকেই হচ্ছে মনোযোগী হতে হবে। তাহলে আমার মনে হয় যে আমরা আরেকটু তড়িৎ বেগে এগিয়ে যেতে পারবো। আমার এই জায়গায় আপনি মাঝখানে আরেকটা জায়গা বললেন যে সবগুলো ইউনিভার্সিটির আসলে রিসার্চ বেসড হওয়ার প্রয়োজন নেই। তাহলে আমি ধরলাম যে এই 171 ইউনিভার্সিটির মধ্যে আমার 50টা ইউনিভার্সিটি আমার রিসার্চ বেসড, সরকারি বেসরকারি মিলিয়ে। বাকি যে 121টা ইউনিভার্সিটি, তারা যে গ্র্যাজুয়েট প্রডিউস করবে সেটা তাহলে হচ্ছে সেইটার ডেস্টিনেশন কী হবে, বা সেইটা আসলে কেন তারা প্রডিউস করবে, কি কারণে করবে? বিশ্ববিদ্যালয় তো জ্ঞান সৃজনের জায়গা।
আপনি দেখেন গবেষণা গবেষণা শুধুমাত্র আমাদের দেশে একটা কনসেপ্ট আছে, গবেষণা বলতে শুধুমাত্র আমরা সায়েন্স বেসড গবেষণাকেই বুঝি, কিন্তু গবেষণা তো যে কোনো ফিল্ডেই হতে পারে, সামাজিক বিজ্ঞানও হতে পারে, সেটা কলাতেও হতে পারে, সেটা আর গবেষণা যে কোনো ফিল্ড হতে পারে। আমি বলছি যে ফান্ডামেন্টাল যে রিসার্চটা, ফান্ডামেন্টাল রিসার্চ কিন্তু আমাদের সবার করার দরকার নেই। আপনি দেখেন একটা ক্লাসে, আপনি তো নিজেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আসছেন, একটা ক্লাসে কজন আসলে ঠিক রিসার্চ মানসিকতা নিয়ে গ্র্যাজুয়েশন লাভ করে? সবাই করে না, 1% বা 2% এই জায়গাটা ক্যারি করে। এখন আর বাকিরা কি করে? তাদের ফোকাস কিন্তু ভিন্ন ভিন্ন। কেউ বিসিএসে যায়, কেউ হয়তো বা ব্যাংকে যায়, এরকম নানা সেক্টরে যায়। তার মানে কি আমরা জাস্ট ফিউ পার্সেন্টেজ আমাদের রিসার্চ করছে। আমার যেটা কনসেপ্ট সেটা হচ্ছে যে আমাদের কিছু বিশ্ববিদ্যালয়কে সিলেক্ট করা উচিত যারা শুধু পোস্ট গ্র্যাজুয়েশনটাকেই ফোকাস করবে, পোস্ট গ্র্যাজুয়েশনটাকে ফোকাস করবে, সেখানে রিসার্চ ল্যাব থাকবে। এবং আমার মনে হয় যে যেটা আমি চিন্তা করি সেটা হচ্ছে যে কিছু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার তৈরি করা উচিত। এরকম 5টা বা 10টা আমাদের যেমন হচ্ছে আইসিডিডিবি আছে, এরকম 5 থেকে 10টা যদি ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার থাকে, তাহলে আসলে আমরা কখন আমরা চিন্তা করি যে আমরা কোন দিকে যাব, ডেফিনেটলি গ্র্যাজুয়েশনের পর আমরা চিন্তা করি। তখন যদি আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য হচ্ছে অর্থাৎ রিসার্চ ডিপেন্ডেন্ট যদি আমাদের ইউনিভার্সিটি থাকে, আমাদের যদি গবেষণা সেন্টার থাকে, তাহলে হচ্ছে আমাদের ওই কয়েকটা ইউনিভার্সিটিকেই রিসার্চের জন্য বেশি ফান্ড দেওয়া সম্ভব হবে। আমাদের যে এই যে 2% যে জিডিপির কথা বলছি, ইভেন ওখান থেকে হচ্ছে তাদের জন্য আমাদের রিসার্চ বরাদ্দ বেশি দেওয়া সম্ভব হবে। কিন্তু এখন আমরা কি করি? এখন আমরা যেটা করি বেসিক্যালি, আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে একটা ফান্ড দিয়ে দিই। ফর এক্সাম্পল, বছরে আমি 1 কোটি টাকা দিলাম, এবং আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা যারা রিসার্চ করতে চায় তাদেরকে হচ্ছে টাকাগুলো ভাগ করে দিচ্ছি। ভাগ করে দেওয়ার পরে বলি যে হচ্ছে তো মোরলা সবাই রিসার্চ করে, কিন্তু এই রিসার্চটা ফোকাসড রিসার্চ আমি বলবো না। এবং যে টাকা দেওয়া হয়, যে ডিস্ট্রিবিউশনটা করা হয়, আমি ধরেন 1 লাখ টাকা পেলাম, 1 লাখ টাকা দিয়ে বায়োলজিক্যাল সায়েন্সের কি রিসার্চ আপনি করতে পারবেন না। কিন্তু আপনি যদি হচ্ছে জানতেন যে আপনি আপনার দায়িত্ব হচ্ছে গ্র্যাজুয়েট বের করা এবং থিওরিটিক্যাল অর্থাৎ টিচিং বেসড গ্র্যাজুয়েট বের করা, এবং এই গ্র্যাজুয়েটরাই যারা বিসিএসে যাবে তাদের তো রিসার্চ দরকার নেই, কিন্তু আমরা কিন্তু করছি অনেকেই। আমরা ধরেন মাস্টার্স লেভেলে গিয়ে হচ্ছে থিসিস করতেছি, কিন্তু তাদের তো দরকার নেই বেসিক্যালি। সে যদি টিচার না হতে চায়, রিসার্চার না হতে চায়, তার দরকার নেই। ইভেন ভালো রিসার্চ করেও তারা বিসিএসে জব করছে না? করছে। তার মানে কি আপনার যদি ব্যাপারটা যদি এমন হতো যে 5টা বা 10টা ইউনিভার্সিটি আছে, তাদের পোস্ট গ্র্যাজুয়েশন হাইলি রিসার্চ ডিপেন্ডেন্ট, এবং যারা ভালো রিসার্চ করতে চায় বা যারা রিসার্চ করতে চায় সত্যিকার অর্থে, তারা সেখানে চলে যাবে, তারা সেখানে কম্পিট করে ভর্তি হবে এবং সেখানে গিয়ে তারা গবেষণা করবে। তাহলে কিন্তু তার যে মাইন্ড সেটআপটা হতো, সেটা কিন্তু এই যে র্যান্ডম রিসার্চার হিসেবে যে মাইন্ড সেটআপ, সেটা কিন্তু হতো না। সে কিন্তু পুরো মোটিভেটেড রিসার্চার হতো, এবং সে কিন্তু বিসিএস দিতে যেত না, সে তখন এই ফিল্ডটাকে চুজ করতো, এবং তার কাছ থেকে যে ব্রেইন স্টর্মিংটা হতো, দ্যাট ওয়াজ এক্সেপশনাল। কিন্তু এখন আমি জানি না আসলে আমি কি করব। আমার তো রিসার্চ বেসড ওরকম করে আমার ফিল্ড তৈরি করা হয়নি। আমার চাকরির বাজারে ওরকম কোনো রিসার্চ বেসড ফিল্ড, দেখেন আমার যদি 5টা রিসার্চ সেন্টার থাকতো, আমি জানতাম যে এখানে আমি ভালো করলে ঢুকতে পারবো, এবং এখানে আমার বেতন হবে 5 লাখ টাকা প্রতি মাসে। I was fascinated, I was motivated. এখন তো আমি মোটিভেটেড না। আমি জানি যে আমার র্যান্ডম একজন রিসার্চার কি করে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোথাও গিয়ে ঢুকলো এবং তার বেতন হয়তো বা 50,000 টাকা বা 40,000 টাকা। কিন্তু আমি যখন, এবং তার ডেস্টিনি কি হবে সে নিজেও জানে না, কিন্তু কতদূর পর্যন্ত যাবে সে নিজেও জানে না। কিন্তু সে যদি জানতো যে তার কাছে 5টা ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার আছে, তার কাছে 10টা ইউনিভার্সিটি আছে যারা হাইলি রিসার্চ মেন্টালিটি ক্যারি করে, তখন কিন্তু সে কম্পিট করত, এবং সে যদি জানতো তাকে সেই ইনসেন্টিভটা দেওয়া হবে, সে কিন্তু সেটা ক্যারি করত। আমাদের এখানে কিন্তু আমরা সেটা করি না। আমরা একটা আমার কাছে যেটা মনে হয়েছে যে উই ডোন্ট হ্যাভ এনি টার্গেট রোড ম্যাপ। আসলে আমাদের আসলে স্পেসিফিক রোড ম্যাপ নাই যে আমরা আসলে যেটা করছি সেখান থেকে আমরা কি আউটপুট চাচ্ছি,
কী ধরনের স্ট্র্যাটেজি আমাদের আসলে হওয়া উচিত। পলিসি যেটা আমাদের দরকার, পলিসি মেকিংয়ে আমার ধারণা যে আমাদের অনেক বেশি দুর্বলতা আছে, যার কারণে এই প্রবলেমগুলো আসলে বেশি হচ্ছে। পলিসি মেকিংয়ের প্রসঙ্গ যেহেতু এলোই, পলিসি মেকিংয়ের জায়গায় আমরা প্রতিনিয়ত বিভিন্ন সময় আমি দেখেছি যে আমরা যদি দেখি যে সরকার বদলে যায়, আমাদের স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেলটা ওইভাবে হয় না, কিন্তু স্কুল এবং কলেজ লেভেলে আমাদের দেখা যায় যে পাঠ্যক্রম, পাঠ্য বই পর্যন্ত বদলে যায়, বা এক ধরনের পরীক্ষা পদ্ধতিরও সংস্কার ঘটে। তো এই যে জায়গাটা, সংস্কার প্রসঙ্গ যেহেতু এলাম, মাঝে আরেকটা প্রশ্ন আমি করি, সেটা হলো যে 2024-এর 5 আগস্টের পরে একটা সংস্কারের দাবি উঠলো সারা দেশে বিভিন্ন সেক্টরে। আমাদের তো অনেকগুলো সেক্টরেই আসলে এই ধরনের আলোচনা বহু বছর ধরেই চলছে, শিক্ষা নিয়ে চলছে, স্বাস্থ্য নিয়ে চলছে, এই জায়গাগুলো নিয়ে চলছে, কিন্তু আমরা দেখলাম যে শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন হলো না। এতগুলো সংস্কার কমিশন হলো, সেখানে শিক্ষা নেই। আমার সেই অর্থে স্বাস্থ্য নিয়ে কিছু হলো না। তো এই যে জায়গাটা, তার মানে কি আমার এতগুলো প্রায়োরিটি, রাষ্ট্রীয় প্রায়োরিটি বিবেচনা করে নিশ্চয়ই সংস্কার কমিশনগুলো হয়েছিল, তাহলে প্রায়োরিটি লিস্টে মানে 10-এরও বাইরে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, বিষয়টা কীরকম? আপনি যেটা শুরু করেছিলেন যে আমরা আমাদের দেশের শিক্ষা সবচেয়ে বেশি অবহেলিত, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম না। আমাদের যেটা ইন্টারিম সময় ছিল, সেই সময়ে আমাদের সর্বপ্রথম যে সংস্কার কমিশনটা গঠিত হবে সেটা হবে শিক্ষা কমিশন। আনফর্চুনেটলি আমাদের সেটা হয়নি। সেই জায়গাটা আমরা সবাই হতাশ। সেই জায়গাটাতে কোনো সন্দেহ নেই যে আমাদের এক ধরনের হতাশা কাজ করেছে যারা আমরা শিক্ষা নিয়ে কাজ করি। আমি যেটা বারবার বলি এবং আমি যেটা মনে করি, আসলে আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে হলে আমাদের তৃণমূলে হাত দিতে হবে, আমাদের প্রাইমারি লেভেলে হাত দিতে হবে। আমাদের যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা, আমাদের হাই স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, একটা বিষয় সত্যি যে আমাদের অ্যাক্সেস টু এডুকেশন বেড়েছে, নো ডাউট, হ্যাঁ, নিশ্চিতভাবে, কিন্তু আমাদের যেটা কোয়ালিটি এডুকেশন, আমাদের কোয়ালিটি এডুকেশনের জায়গায় আমাদের এখনও বহুদূর যেতে হবে। আমরা ধরেন নানা সময়, আপনি যেটা বললেন যে নানা সময় আমরা নানা ধরনের সংস্কার নিয়ে আসি। আমি একটু আগে পলিসির কথা বলছিলাম, আসলে প্রত্যেক যেটা ভালো দেশগুলো কি করে, এভিডেন্স বেসড পলিসি মেক করে। আর আমাদের দেশে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা উপর থেকে পলিসিগুলো মাথায় আসে, সেগুলো রোড লেভেলে পাঠাই, এবার যাচাই করো। কিন্তু বিদেশে যেটা করা হয়, ভালো দেশগুলো যেটা করা হয় সেটা হচ্ছে যে এক্সপার্টদের দিয়ে আগে একটা ড্রাফট করা হয় পলিসি, দেন এই পলিসিকে সেন্ড করা হয় হচ্ছে ব্যুরোক্রেটদের কাছে, যে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম। এরপরে হচ্ছে যারা পলিটিক্যাল, যারা লিডারশিপ যেখানে থাকে, তারা বেসিক্যালি এটাকে অ্যাপ্রুভাল দেয়। কিন্তু আমরা যেটা করি, উপর থেকে হচ্ছে হুট করে আমাদের মাথায় কিছু পলিটিক্যাল লিডাররা বললো হচ্ছে যে এটা চাই, আমরা সেটাকে হচ্ছে আমরা রুট লেভেলে পাঠাই, এবং রুট লেভেলে আমাদের ওই সাহস আসলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না যে আমরা বলবো যে এটা হচ্ছে আউটডেটেড, এটাকে বাতিল করে দাও, এটা আসলে ফিজিবল না। সেই জায়গাটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের সাহস থাকে না, কিংবা অনেক ক্ষেত্রে আসলে আমরা বলতে চাই না, আমাদের সেই কালচারাল প্র্যাকটিসটা গড়ে ওঠেনি। তো সেই জায়গা থেকে বলবো যে আমাদের আসলে এভিডেন্স বেসড পলিসির দিকে যাওয়া উচিত। এবং আমাদের যেটা বলছিলাম যে প্রাইমারি লেভেলে আমাদের হাত দিতে হবে, আমাদের আসলে কোয়ালিটি সম্পন্ন টিচার নিয়োগ দিতে হবে। দেখেন, যখন সৃজনশীল পদ্ধতি আসলো, এই বিষয়টা নিয়ে আমি প্রথম আলোতে লিখেছি। এই বিষয়টা নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা হুট করে একটা শিক্ষা পদ্ধতি পরিবর্তন করে সারা বাংলাদেশে চাপিয়ে দিলাম। আমরা একটু ভেবে দেখলাম না আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রস্তুত কিনা, আমরা ভেবে দেখলাম না আমাদের যে এক্সিস্টিং টিচার আছে তারা আসলে প্রস্তুত কিনা এই ধরনের সৃজনশীল সিস্টেমকে বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কি হলো আমাদের? আমরা বেসিক্যালি এই ব্যাপারটাকে গুড ফিল করলাম না, কোনোভাবে গুড ফিল করলাম না, এবং স্টিল আমরা স্ট্রাগলিং করছি। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সিস্টেম যদি আমি বলি, বা আমাদের যে ভালো দিকগুলো আছে সৃজনশীল সিস্টেমের, অস্বীকার করবার উপায় নেই। অনেক কিছুই আমাদের ইন্টারাক্টিভ স্টুডেন্ট টিচার ইন্টারাকশন বাড়ানো থেকে শুরু করে, কিংবা ক্রিয়েটিভ থিঙ্কিং যদি আমি বলি, সব কিছুই ওকে,
ভালো ভালো দিক আছে, কিন্তু আমি যদি বলি এই জায়গাগুলোকে আউটরিচ করবার জন্য টিচারদেরকে যে প্রস্তুত করবার দরকার ছিল, আমরা কিন্তু সেই জায়গাটা তৈরি করিনি। শেষ পর্যন্ত তো আমরা শিক্ষার্থীর কাছে শিক্ষকই নিয়ে যাবেন জিনিসটা। এক্স্যাক্টলি সেই জায়গাটা আমরা প্রস্তুত করিনি। আমাদের কি দরকার? আমাদের বেশি করে শিক্ষকদেরকে যে মডার্ন প্যাডাগজি যেটা, সেটার জন্য শিক্ষকদেরকে প্রস্তুত করা দরকার ছিল আগে এই কাজটা করা দরকার ছিল। তারপরে পাইলট স্কেলে আমাদের এটা শুরু করবার দরকার ছিল যে আমার দেশ এটা করবার জন্য প্রস্তুত কিনা। আমরা কিন্তু সেই কাজগুলো করিনি। আপনি মডার্ন প্যাডাগজির কথা বললেন, মডার্ন প্যাডাগজির জায়গায় যদি আসা যায়, যে একটা সময় পর্যন্ত হচ্ছে লেকচার বেসড, অর্থাৎ একমুখী, মানে একমুখী শিক্ষা আন্দোলন বাংলাদেশে অনেক পুরনো, সেটার সাথে গুলিয়ে ফেলা যাবে না। সেটা হচ্ছে যে শিক্ষক ওরেটরের ভূমিকায় একরকম, তিনি পড়াচ্ছেন, তথ্য দিচ্ছেন, সেই তথ্য শিক্ষার্থীরা নিচ্ছে, মাথায় নিচ্ছে, মগজে নিচ্ছে, তারপর সেটা নিয়ে তারা ডিল করছে এবং শেষ পর্যন্ত এটার মধ্য দিয়ে সে এটাতে সামনে এগোচ্ছে বা এক ধরনের মূল্যায়নের মধ্য দিয়ে সে এগোচ্ছে। মডার্ন প্যাডাগজিতে কিন্তু খুবই ইন্টারেস্টিংলি আমাদের এই অঞ্চলের যে পুরনো শিক্ষা ব্যবস্থা, সেটার সাথে কিন্তু সেই মডার্ন প্যাডাগজির এক ধরনের, আমি বলছি যে সেই পণ্ডিতের টোল, সেখানে কি হচ্ছিল, সেখানে পণ্ডিত হচ্ছে তার শিক্ষার্থীদের নিয়ে, শিষ্যদের নিয়ে, হ্যাঁ, গুরু শিষ্য পরম্পরার সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে মাঠে চলে যাচ্ছে, হয়তো ধান কাটছে, বা হয়তো সে হচ্ছে কুমারপল্লীতে যাচ্ছে, সেখানে হয়তো মাটির হাড়ি বানাচ্ছে, দেখছে সে একই সাথে করছে কাজটা। বা এই জায়গার কারণেই কিন্তু আমি যদি ইভেন মিষ্টি, খুবই রসালো ব্যাপার, মিষ্টিও কিন্তু গুরু শিষ্য পরম্পরারই একটা ব্যাপার থাকে, যে কারণে মডার্ন মিষ্টির দোকান যত জাঁকজমক নিয়ে আসুক না কেন, শেষ পর্যন্ত মানুষ আসলে পুরনো দোকানটা থেকেই বা পুরনো ময়রার কাছ থেকেই মিষ্টিটা কিনতে চায়। তো ওই যে জায়গাটা আমরা মডার্ন প্যাডাগজির জায়গায় গিয়ে দেখছি যে এই যে ইন্টারাকশন, বোথ ওয়ে ইন্টারাকশনের যে বিষয়টা, সেটাকে তারা এখন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে। আগের যেই আমি বলবো যে ইউরোপের যে এক্সাম বেসড যে ইউরোপীয় স্ট্রাকচারটা যেটা ছিল, যেটা আসলে গিল্ড থেকে উঠে আসছিল, গিল্ডেও কিন্তু এক ধরনের কিন্তু ইন্টারাকশন, পুরোপুরি ইন্টারাকশনের মধ্য দিয়েই কিন্তু, সেটাও কিন্তু গুরু শিষ্য পরম্পরায়, সেটা পরে যখন হচ্ছে আমার ক্যাপিটালাইজেশনের মধ্য দিয়ে যখন এগুলো, তখন এটার আরেক ধরনের ছাপ তৈরি হলো। আমরা এই জায়গায় খুবই অগ্রসর। কিছুদিন আগে নিজের আগ্রহ থেকে একটা জিনিস দেখছিলাম যে চীনের ইউনিভার্সিটিগুলো খুব দ্রুত অগ্রসর হচ্ছে, টপ লিস্টের মধ্যে ঢুকে যাচ্ছে, র্যাঙ্কিংয়ের প্রসঙ্গটা আসছে সেখানে, কিন্তু তারা আসলে খুব ভালো ভালো কিছু রিসার্চ করছে। পরে বলছে যে এইটার ব্যাকে আছে আসলে আপনি যেটা বলছিলেন যে প্রাইমারি এডুকেশন, এবং দেখা গেল যে চীনের প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে তারা এই ইন্টারেক্টিভ মেথডটাকে খুব কাজে লাগাচ্ছে। আমরা আরোপণের মধ্য দিয়ে আলটিমেটলি এই নিজস্ব শিক্ষা পদ্ধতি থেকে বেরোলাম, আবার মানে যেটাতে গেলাম সেটাও অ্যাডপ্ট করতে পারলাম না, মানে এই পাকে কি পড়লাম কিনা আমরা? আসলে আমরা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে শিখি, আসলে এটা সবচেয়ে বড় ব্যাপার। আমি যেটা বলছি যে আসলে তৃণমূলে এই জন্য হাত দিতে হবে আমাদেরকে। দেখেন, আমরা একসময় আমরা নিজেরাই বড় হয়েছি যখন, তখন হচ্ছে বটতলায় হচ্ছে আমরা টিচার স্টুডেন্টরা মিলে হচ্ছে জোরে জোরে পড়তাম এবং সেটা হচ্ছে আমরা শিখে নিতাম। সেই জায়গাটা এক ধরনের ইন্টারাকশন ছিল। আমরা টিচাররা বলতো এবং ধরে ধরে বলতো, আমাদের তখন হচ্ছে কিন্তু মানে কি বলে, শাসন করবারও এক ধরনের ব্যবস্থা ছিল। এটা কিন্তু মোর ইন্টারাক্টিভ ছিল আমি মনে করি, যে ধরে ধরে পড়া, জিজ্ঞেস করা, ধরে ধরে হচ্ছে বলা, এটা কর, এটা করতে হবে। এই জায়গাটা, সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা আবার বর্তমানে যে মডার্ন প্যাডাগজির কথা বলছি, আমরা সেই জায়গাটাই অনেকটা ফিরে এসেছি। কিন্তু আমাদের যেটা সমস্যা হয়ে গেছে, যে আপনি দেখেন প্রাইমারি এডুকেশনের কথা বলছি আমরা, প্রাইমারি এডুকেশনে আমরা যাদেরকে টিচার নিয়োগ দিচ্ছি তাদের গ্রেড কত? তাদের হচ্ছে তাদেরকে আমরা চতুর্থ গ্রেডের কথা বলছি, তাই না? তাদের বেতন কত? আমরা যাদের হাই স্কুলে যারা পড়াচ্ছে তারা আসলে কতটা মানবতার জীবনযাপন করে? তারা আসলে কারা টিচার হয়? যারা কোথাও কোনো জব পায় না, তখন হচ্ছে তারা একটা টিচিং শুরু করে এরকম এমপিভুক্ত কলেজগুলোতে বা স্কুলগুলোতে। আগে এরকম করে ঘটতো, এখন তবু হচ্ছে আপনার এক ধরনের স্ট্রাকচারে এসেছে, কিন্তু সেই স্ট্রাকচারটা কয়েকদিন আগেও ছিল না। তার মানে কি?
আপনি যেটা বলছিলেন যে আমরা আসলে শিক্ষাটা আমাদের এতটা অবহেলিত যে আমরা আসলে সমানভাবে নজর দিচ্ছি না। আমি বলছি যে এই জায়গাটা এক ধরনের সমতার অভাব। আপনি দেখেন শহর আর গ্রামের যে ইনস্টিটিউটগুলো আছে, এডুকেশনাল ইনস্টিটিউটগুলো আছে, তারা কিন্তু সমানভাবে, ওখানকার ছাত্ররা সমানভাবে কিন্তু শিখতে পারছে না। কারণ আমি যদি টিচিং কোয়ালিটির কথা বলি, দুটো আকাশ পাতাল ডিফারেন্স। আমরা যারা গ্রাম থেকে উঠে এসেছি, আমরা ফর এক্সাম্পল আমি যদি বলি আমি গ্রাম থেকে উঠে এসে যখন ঢাকা কলেজে ভর্তি হয়েছি, আমার কিন্তু মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। ইভেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসবার পরও যারা এখানে ঢাকা কলেজ স্কুল এখানে তারা যখন তাদের কথাবার্তা, তাদের যে উচ্চারণ, এগুলো দেখলে হচ্ছে আমি নিজেকে শাই ফিল করতাম। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে আমাদের আসলে এডুকেশন শুধুমাত্র অ্যাক্সেসটাই বেড়েছে, কিন্তু কোয়ালিটি এডুকেশনে আমাদের আসলে যে দারুণভাবে বৈষম্য রয়ে গেছে। এই জায়গাটা আপনি যদি চীনের কথা বলেন, জাপানের কথা বলেন, তারা কিন্তু সবাই, নর্ডিকদের কথা তো আর আনারই প্রয়োজনে, তারা কিন্তু সবাই বেসিক্যালি তারা সমানভাবে যাতে শিশুরা শিক্ষাটা পায়, একই ধরনের যাতে উচ্চারণ হয়, একই ধরনের যাতে দেশপ্রেম হয়, যার কারণে তারা একমুখী শিক্ষা ব্যবস্থা এবং একই রকমের এডুকেশনাল কোয়ালিটি মেনটেন করে। আপনি সেটা এখানে পাচ্ছেন না। একমুখী শিক্ষার প্রসঙ্গ যেহেতু একমুখী শিক্ষা, তো এটা ডিফারেন্ট একটা ব্যাপার, এটা ডিফারেন্ট ব্যাপার, আমি এটা নিয়ে আলোচনা করছি না। সেটা কিন্তু আমরা পারছি না। যার কারণে কি হয়, যার কারণে যেটা প্রবলেম হয় যে আমরা আসলে গোড়া থেকেই এক ধরনের বৈষম্যের মধ্যে দিয়ে ইউনিভার্সিটিগুলোতে আসি। যখন আসি তখন আসলে আমরা আসলে সমানভাবে আমাদের যে হায়ার এডুকেশনের কন্টেন্ট অ্যাকসেপ্ট করতে পারি, রিসিভ করতে পারি না। এবং যার কারণে এই যে আমাদের মধ্যে হতাশা, ড্রপ আউট, আপনি দেখবেন যে ইউনিভার্সিটিতে এসে অনেকেই হচ্ছে তাদের আর ভালো লাগে না, তারা অনেক উৎসাহ নিয়ে একটা ভালো সাবজেক্টে পড়তে আসে, কিন্তু তারা আসলে ব্যাপারগুলোর সাথে মানিয়ে নিতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে যে রুট লেভেলে আসলে ওইভাবে তারা তৈরি হয়ে আসেনি। এই যে আপনি বললেন যে মডার্ন প্যাডাগজি, আসলে যে এই যে ইন্টারাক্টিভ যে হচ্ছে এডুকেশন প্যাটার্ন যেটা, সেটা কিন্তু এখন আমাদের আর নেই। আমাদের এখন শিশুদেরকে কিছু বলা যাবে না। শিশুদেরকে বললে আমরা হচ্ছে সেই জায়গাটা আমরা আর মেনে নিতে পারছি না। তাদেরকে হচ্ছে অনেক আদর যত্ন করে পড়াতে হবে। এবং তারা আসলে বেসিক্যালি কি হয়, তারা বেসিক্যালি হচ্ছে যখন ইউনিভার্সিটিতে আসে, তারা কিন্তু ওই মেন্টালিটি নিয়ে আসে। আপনি দেখেন ইউনিভার্সিটিতে আপনি মিউচুয়াল রেসপেক্টের কথা যদি বলেন, আমি এই জন্য একটু টাচ করে যাব মিউচুয়াল রেসপেক্টের কথা। আপনি কিন্তু দেখেন সেই জায়গাগুলো কিন্তু তারা রুট লেভেলেই হচ্ছে ওই রেসপেক্টের জায়গাগুলো তারা হচ্ছে দেখে আসেনি। তারা দেখে যে সব জায়গায় এক ধরনের অসমতা আছে। ঠিক আছে, আমরা যে কথা বলি, আমরা যেটা শেখাই, সেটা কিন্তু তারা বাস্তবে সেটা দেখছে না। যার কারণে আপনি দেখবেন যে হায়ার এডুকেশন লেভেলে এসে আমাদের যেই জায়গাটা আসলে রিচ করবার কথা, সেই জায়গাগুলো আমরা রিচ করতে পারি না। আমাদের মডার্ন প্যাডাগজির যেই জায়গাটা হচ্ছে আসবার কথা, ক্রিয়েটিভ থিঙ্কিং হবার কথা, আপনি ক্রিয়েটিভ থিঙ্কিং কেন করবেন আমাকে বলেন তো? হোয়াই? আপনি আপনার বাচ্চাকে জিজ্ঞেস করবেন যে তোমার রেজাল্ট কি? CGPA 5, ইটস ভেরি গ্রেট। আপনি জিজ্ঞেস করলেন আপনার বাচ্চার রেজাল্ট কি? আপনি বললেন 2, কিন্তু হি অর শি হ্যাজ আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সে হয়তো বা কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ন্যাশনালি ফার্স্ট, বাট সে কোথাও চান্স পাচ্ছে না, কারণ তার 2.0 দিয়ে সে কোথাও চান্স পাবে না। তার মানে কি? আপনি শুধুমাত্র এডুকেশনাল আউটপুটটাকেই দেখতেছেন, তার অন্য কিছুকে ক্রিয়েটিভ থিঙ্কিং এর জায়গাটা হচ্ছে মূল্যই দিচ্ছেন না। তাহলে আপনার এইসব মডার্ন প্যাডাগজি দিয়ে আপনার আগে সোসাইটি মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আপনি বলে দিচ্ছেন যে হচ্ছে যে আপনি বিসিএস ক্যাডার হবেন, দেন হচ্ছে আপনাকে বাড়ি গাড়ি সব পাবেন। আপনি বলে দিচ্ছেন যে এলাকায় যারা হচ্ছে স্কুল কলেজের ইসে আসবে, সভাপতি হবে, তারা বেসিক্যালি ডাজন্ট ম্যাটার হোয়াট হি অর শি হ্যাজ, সে হচ্ছে কি পাওয়ার গেইন করেছে তার উপর ভিত্তি করে সে হবে। আপনি ক্রিয়েটিভ থিঙ্কিং কেন করতে হবে? হোয়াই ইউ উইল ডু? আপনার আউটপুট তো হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং এর ওই জায়গাগুলোর যে আউটপুট, সেটাকে আপনি কোনোভাবেই অ্যাড্রেস করছেন না। সো এই জায়গাগুলো আমাদের আগে সোসাইটি মেন্টালিটি আসলে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে দেখবেন যে হচ্ছে আমাদের আসলে রুটটাকে আগে খুঁজতে হবে। আমরা আসলে সব কিছু আরোপ করছি, কিন্তু আমরা জানছি না, আমরা বুঝতে পারছি না যে আমাদের আসলে সমস্যাটা কোন জায়গায়।
তাহলে আমি কেন করব? আমি তো করব না আসলে ওই জায়গাগুলো। আমার একদম শেষ দিকে সেটা হচ্ছে যে একটা জায়গা হলো যে আমি একদম শুরুর প্রসঙ্গে আবার একটু যাব, সেটা হচ্ছে 171 বিশ্ববিদ্যালয়। প্রায়শই এটা শিক্ষার্থীদের তরফ থেকে কখনো আসে, কখনো শিক্ষাবিদরা বলেন, কখনো বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা বা শিক্ষকদের মধ্য থেকেও অনেকে বলেন যে দক্ষ এবং সেই মানের শিক্ষকের অভাব আছে। সেই অনুপাতে আমাদের ডিপার্টমেন্ট বা আমরা প্রসারিত করে ফেলছি বেশি, যে আমাদের সক্ষমতার সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ নয়। এই যে দক্ষতা বা এর জায়গা, সেটার সাথে কানেক্ট করানো হচ্ছে শ্রেণীকক্ষে। একটা হচ্ছে দক্ষতার অভাব, এটা এক ধরনের প্রসঙ্গ। আরেকটা হচ্ছে যেই দক্ষ শিক্ষকরা আছেনও তাদের একটা অংশ শ্রেণীকক্ষে ঠিকমতো সময় দেন না, এই ধরনের একটা অভিযোগ আছে শিক্ষার্থীদের তরফ থেকে, যে আমরা সময় পাই না ওনার কাছ থেকে। তো এইটার মধ্য দিয়ে এই যে আমি যদি মডার্ন প্যাডাগজিতে আমি না গেলাম, আমি বিদ্যমান যেই শিখন পদ্ধতি যদি আমি বলি, সেই জায়গাতে দাঁড়িয়েও যদি এই ধরনের একটা বিষয় থেকে যায়, তাহলে আলটিমেটলি উচ্চশিক্ষা পর্যায়ে একটা তো শ্রেণীকক্ষ আমার লাগবে, যতই আমি জ্ঞান সৃজনের বিষয় থাকুক, একটা টোটাল ডিকোড করা, একটা ইনফোকে ডিকোড কিভাবে করতে হয়, এই পদ্ধতিগত জায়গা তো আমার শ্রেণীকক্ষেই শিখতে হয় আসলে, বা তার লেকচার থেকে, তার অভিজ্ঞতা থেকে, তার জ্ঞানের যেই পরিসর, সেটা থেকে আসলে আহরণ করতে হয়। তো সেখানে যদি আমি এই উপস্থিতি একটা না পাই, বা যদি আমার দক্ষতার ঘাটতি থাকে, আমি জানি না এটা আসলে কোন মাত্রায় আছে, এটা আপনি ভালো বলতে পারবেন, যে এই ধরনের ক্রাইসিসটা আসলে কোন মাত্রায় আছে। প্রথম কথা হচ্ছে যে এই ন্যারেটিভটাকে জেনারেলাইজ করতে চাইবো না আমি। এটা এটা কিছু কিছু ক্ষেত্রে এরকম সমস্যা বিদ্যমান থাকতে পারে। তবে আপনি যেটা বললেন যে দক্ষ শিক্ষকের অভাব, আপনি দেখেন, আপনি যখন আমাদের দেশে টিচার নিয়োগ পদ্ধতি যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যারা পড়ে আসছি তারা সবাই জানি ঢাকা ইউনিভার্সিটিতে যখন টিচার নিয়োগ দিত আগে, আমাদের সময় আমি যেটা দেখেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড না হলে আমরা আসলে টিচার হতে পারতাম না, তাই না ব্যাপারটা? তার মানে কি, আপনি কিন্তু যারা ক্লাসে অথবা বাইরে থেকে একটা বড় ডিগ্রি লাগবে, রাইট, আমি ওটা পরে আসছি। তো যারা ক্লাসে একদমই প্রথম দিকে থাকে তাদেরকে আপনি টিচার হিসেবে নিয়োগ দিচ্ছেন। আমি এখনও বিশ্বাস করি বড় চারটা ইউনিভার্সিটির বাইরে যেগুলো পেরিফেরি ইউনিভার্সিটি তৈরি হয়েছে, সেই ইউনিভার্সিটিগুলোতেও টিচার নিয়োগের ক্ষেত্রে এখনও আমি মনে করি যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে বড় করে দেখা হয়। আমাদের দেশে টিচার নিয়োগ পদ্ধতি নিয়ে অনেক কথা হচ্ছে আসলে, কারণ যে এখন আমরা অনেকেই বলছি যে আগে যেহেতু পিএইচডি হোল্ডার বা রিসার্চারদেরকে আমরা পেতাম না, যার কারণে আমরা এরকম জায়গা থেকে শিক্ষক নিয়োগ দিতাম। কিন্তু এখন আমরা চাইলে বাহিরে প্রচুর ভালো ভালো রিসার্চার আছে, কিংবা অনেক উচ্চতর ডিগ্রি সম্পন্ন আছেন যাদেরকে আমরা টিচার হিসেবে নিয়োগ দিতে পারি। সেই জায়গাগুলো কেন হচ্ছে, এটা পলিসির একটা ব্যাপার, এটা নিয়ে বিতর্ক করবার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু আমি বলবো যে দক্ষতা একদিনে তৈরি হয় না। আপনি যখন কাউকে টিচার হিসেবে নিয়োগ দিচ্ছেন, তাকে যদি আপনি তার যদি সত্যি দক্ষতা বৃদ্ধি করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে এরকম কিছু একাডেমি তৈরি করতে হবে, সেন্টার তৈরি করতে হবে। আপনি দেখেন যে আমাদের দেশে যারা টিচার আমরা কি করি, তার পরের দিন ক্লাসে যাই। আপনি দেখেন যে এটা কতটুকু আসলে ফিজিবল। আমি জাস্ট শিক্ষক হয়ে পরের দিন ক্লাসে পড়াতে যাচ্ছি। আমাদের এখানে টিএশিপটা নেই। এক্স্যাক্টলি, আমি যেটা এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম, যে আমাদের এখানে টিএশিপ নেই, আরএশিপ নেই। আমরা যারা কেন নেই বলে আপনার মনে হয়? সেই জায়গা থেকে, কারণ আপনি জানেন যে টিএশিপ বা আরএশিপ, আমি আবার সেই জায়গায় ফিরে যাব, টিএশিপ বা আরএশিপ করতে গেলে আমাদের কি করতে হয়? তাদেরকে টাকা দিতে হবে, এম আই রাইট? তো টাকা দিতে গেলে নিজের বাজেট থেকে চলে যাবে, সেই টাকাটা আমরা কোত্থেকে দেব? তাহলে কি আমাদের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, যে আমাদের যারা টিচার হবে ইউনিভার্সিটির, তাদের টিএ অভিজ্ঞতা থাকতে হবে, আর এর অভিজ্ঞতা থাকতে হবে, কিংবা তাদের যারা টিচার হবে তাদেরকে অবশ্যই পিএইচডি করে আসতে হবে,
কিংবা তাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ল্যাবে থাকতে হবে। এরপরে যেমন জাপানে যেটা হয় যে ওদের অ্যাসিস্ট্যান্ট লেকচারার যেটা হচ্ছে আপনার এই যে অবস্থাটা, অর্থাৎ সে লেকচারার না, তার আগে Lecturer যখন হচ্ছে সিকিউরিটি সেন্সিটিভ আসলে, অর্থাৎ সে যদি পাশ করে এই অবস্থায় সে যদি সব কিছু, তাহলে সে লেকচারে প্রমোট করতে পারে, তার চাকরিটা পার্মানেন্ট হয়, তাই না? এই যে ব্যাপারগুলো, এই জায়গাগুলো কিন্তু হচ্ছে আমাদের স্ট্রাকচারে এখনো আমরা ঢুকাতে পারিনি। এখনো কিন্তু আমাদের সেই তথাকথিত বা গতানুগতিক যে ধারা, সেই ধারায় আমরা টিচার নিয়োগ দিচ্ছি, ভালো কথা, কিন্তু তাদের সক্ষমতা বৃদ্ধি করবার জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার আছে, সেই প্রশিক্ষণের জন্য তো আমরা বিদ্যমান কাঠামোতে আমরা কিছু অ্যাড করতে পারতাম, যার মাধ্যমে তাদেরকে আমরা কিভাবে পড়াতে হবে। দেখেন আমাদের এখানে প্রমোশন সিস্টেম যেটা টিচারদের, তাদের প্রমোশন সিস্টেমটা কি? পাবলিকেশন বেসড। তোমার লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবা 3টা পাবলিকেশন থাকলেই। এভাবে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু শুধুমাত্র পাবলিকেশনকে এমফেসাইজ করেছি। আমরা কিন্তু তার টিচিং কোয়ালিটি কীরকম, তার স্টুডেন্ট ফিডব্যাক কীরকম, তার সাথে কতগুলো কোলাবোরেশন আছে অন্যান্য ইউনিভার্সিটির, কিংবা সে কতগুলো রিসার্চ গ্র্যান্ট পেয়েছে, এগুলো কিন্তু হচ্ছে আমাদের যে প্রমোশন বা আপগ্রেডেশন সিস্টেম তার সাথে কিন্তু নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি যেটা বললেন যে অনেকেই হচ্ছে ভালো শিক্ষক বাট ক্লাসে ঠিক মতো যাচ্ছেন না। তিনি দেখতে পাচ্ছেন যে, আমি জানি না এরকম হয়তো বা আছে, তিনি কি করছেন? তিনি হয়তো বা ভালো রিসার্চ করছেন, তার অনেক পাবলিকেশন আসছে, ঠিক আছে, কিন্তু তিনি গিয়ে ঠিক মতো হয়তো বা সেই ডেলিভারিটা ক্লাসে দিচ্ছেন না। কারণ কি? কারণ হি ইজ নট অ্যাকাউন্টেবল ফর দ্যাট ওয়ান। কারণ সেই অ্যাকাউন্টেবিলিটি মনিটরিং করা হচ্ছে না। যেহেতু মনিটরিং করা হচ্ছে, জবাবদিহিতার ব্যাপারটা নেই যে হচ্ছে টিচিং কোয়ালিটি কীরকম, সেটা তার আপগ্রেডেশন বা প্রমোশনে লাগছে না। যেহেতু লাগছে না, তার তো শুধুমাত্র রিসার্চ করলে এনাফ। সো আমরা অনেকটা হচ্ছে আমাদের প্রমোশন বা আপগ্রেডেশনের ক্ষেত্রে বা আমাদের জবাবদিহিতার ক্ষেত্রে আমরা অনেকটা একটা প্যারামিটার ডিপেন্ডেন্ট। আমরা আসলে অনেকগুলো প্যারামিটারকে এখনও হচ্ছে একসাথে করতে পারিনি, আমার যেটা মনে হয়েছে। এই জায়গাগুলো যদি আমরা একসাথে করি, আমি যদি দেখি যে আমার টিচার ক্লাসে ঢুকছে কিনা, তার টিচিং পারফরমেন্স কেমন, সে কতগুলো ক্লাস নিয়েছে, তার ক্লাসগুলো আসলে ইন্টারঅ্যাক্টিভ কিনা, শিক্ষার্থীরা আসলে কেমন ফিডব্যাক দিচ্ছে, তার উপর যদি আমার কিছু মার্কিংও থাকে, অ্যাটলিস্ট হচ্ছে বোর্ডে আমি বলতে পারি যে ইউর ফিডব্যাক ফ্রম দ্য স্টুডেন্টস আর নট স্যাটিসফ্যাক্টরি। এই জিনিসটা তো আমি অ্যাটলিস্ট বলতে পারি, এবং আমি এক ধরনের হচ্ছে তার সাথে এক ধরনের ডিসকাশনে বসতে পারি। তো এই জবাবদিহিতার ব্যাপারগুলো আমার মনে হয় যে সুযোগ আছে। কিন্তু আমি একটা কথা বলবো যে আমাদের বিদ্যমান কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যে ধরনের জীবনযাপন করে বা যে ধরনের হচ্ছে তারা যে ধরনের ফ্যাসিলিটি ক্যারি করে, সেই জায়গাগুলো আসলে আমাদের ফোকাস করতে হবে। আসলে ফ্যাসিলিটিজের প্রসঙ্গটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা একদম প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত এটা আমাদের একটা ক্যালকুলেশন যদি সামনে আসে, এটা দেখা যাবে হয়তো সবচেয়ে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমাদের যে অর্থনৈতিক কাঠামোর যেই লেয়ারে আছে সেটার সাথে তুলনায় যে দেশগুলো আসবে সেখানে সম্ভবত নিচের দিকেই থাকবে সবচেয়ে। তো এই যে বিষয়টা আছে এবং এটার সাথে সম্ভবত কানেক্টেড, আমি এটা একটু আমার কিউরিসিটি, সেটা হচ্ছে এই যে টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, এটাকে যে আমরা ইনক্লুড করলাম না বা এইটা ইনক্লুড না করার কারণে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে, এমনকি তিনি যদি অধ্যাপকও হন বা সিনিয়র অধ্যাপকও যদি তিনি হন, তাকে শিক্ষার্থীদের পরীক্ষার খাতা মূল্যায়ন থেকে শুরু করে সকল ধরনের কাজে ইনভলভ হতে হয় সরাসরি। এই যে বিষয়টা, এইটার সাথে কোনোভাবে এই যে ফ্যাসিলিটিস যথাযথভাবে না পাওয়াটা, হ্যাঁ আমরা জানি যে এই খাতা মূল্যায়নের সাথে এক ধরনের ভাতা জড়িত আছে, পরীক্ষার হলের ডিউটি, এটা একজন সিনিয়র টিচারের করবার কথা নয় আসলে। তিনি এই নিষ্ফল কর্ম কেন করবেন? তার তো আসলে অনেক ধরনের কাজের সাথে সম্পৃক্ততা থাকবার কথা, তিনি এটাতে ইনভলভ হওয়ার কথাই নয়। হয়তো তার অ্যাসিস্ট্যান্ট, টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা আছেন বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা আছেন, তারা হয়তো এই দায়িত্বটা পালন করবার কথা যে হ্যাঁ, পরীক্ষার হলে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে কিনা সেটার দিকে নজর রাখা বা ঠিকঠাক হচ্ছে কিনা সেটার দিকে নজর রাখা। এই জায়গাগুলো
টিচাররা অনেক বেশি ইনভলভ হতে হচ্ছে কি এই ফ্যাসিলিটিসের কোশ্চেনে? আমি অবশ্যই এটা এভাবে দেখব না। বেসিক্যালি আপনি দেখেন যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে কত কিছু সামলাতে হয়। আপনি দেখেন যে হচ্ছে আপনি যদি বাইরের দেশগুলোর কথা চিন্তা করেন, ওখানে যে স্টুডেন্ট ডরমেটরি আছে, ওখানে কিন্তু একজন টিচার স্টুডেন্ট ডরমেটরি সামলাতে যায় না, ওখানে কিন্তু স্টাফ থাকে। এখানে কিন্তু হচ্ছে আমাদের এখানে কিন্তু একজন টিচারকে স্টুডেন্ট ডরমেটরি সামলাতে হয়, ঠিক আছে? আপনি যেটা বললেন যে একজন অধ্যাপককে অনেক বেশি, বাট টিচাররাও এখানে হাউস টিউটর হওয়ার জন্য কিন্তু অ্যাপ্লাইটা করেন। সেখানে মানে আমি যদি বলি যে যদি ফ্যাসিলিটিসটা সেভাবে থাকতো, আমি জানি যে আবাসন সংকটে থাকেন যখন প্রভাষক পদে থাকেন বা সহকারী অধ্যাপক পদে যখন থাকেন, অনেকেই আবাসন সংকটেও থাকেন। ফলে হাউস টিউটর তাকে এক ধরনের নিষ্কৃতিও দেয়, এক রকমের তাকে একটা বাড়তি বোঝা কাঁধে নিয়ে এই নিষ্কৃতিটাকে মানতে হয়। তো তিনি যদি ওই ফ্যাসিলিটেড হতেন, তিনি যদি এই সংকটকে নেওয়ার মতো বা সংকট নিজেই পার হয়ে যাওয়ার মতো বিষয়টা, সেই সক্ষমতা যদি আমার রাষ্ট্র বলি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলি, বা বেতন কাঠামো বা টোটাল ফ্যাসিলিটিসের জায়গায় সব কিছু মিলিয়ে যদি দেওয়া হতো, তাহলে তিনি হয়তো আগ্রহী দেখাতেন না। হ্যাঁ, এটা আপনার সাথে আমি একমত, একদম কমপ্লিটলি একমত যে হচ্ছে যে আমাদের যে বেতন কাঠামো, এই কাঠামো আমরা বোধ করি হচ্ছে পুরো ইভেন আমাদের সাউথ এশিয়ার মধ্যে হচ্ছে আমরা নিচের দিকে। তো সেই জায়গা থেকে আমাদের এক ধরনের নিড ডেফিনেটলি আছে, মানে টিচারদের এক ধরনের নিড আছে, যার কারণে আপনি যেটা বলছিলেন যে আমাদের টিচাররা হয়তো বা অনেকেই বাইরে ক্লাস নেন, হয়তোবা হচ্ছে আরও এক্সট্রা টিচিং অ্যাক্টিভিটিস হচ্ছে তারা করেন, তারা হয়তোবা এই বিদ্যমান সমস্যাকে ওভারকাম করবার জন্যই যে ফিনান্সিয়াল যে সমস্যা, কেউ করে হয়তোবা করেন এই জায়গাগুলো, হয়তোবা করেন। কিন্তু আমি যেটা বলবো যে এটা সবাই না আসলে। বেসিক্যালি ইভেন বিদ্যমান কাঠামোতে আসলে আমাদের টিচারদেরকে অনেক বেশি টিচিংয়ের বাইরেও সময় দিতে হয়। আপনি দেখেন, আমরা একটা কথা বলে থাকি যে টিচারদের আসলে 9টা থেকে 5টা পর্যন্ত বা 9টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে অফিসের বাইরে তারা কি করে। আপনি দেখেন, আপনি খুব ভালো করেই জানেন একজন টিচারকে অলমোস্ট 24 ঘন্টাই অ্যালার্ট থাকতে হয়। কারণ হচ্ছে যে তাকে যে খাতায় স্ক্রুটিনি করতে হয়, অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্ট যেটা স্ক্রুটিনি করতে হয়, সেটা তো তাকে বাসায় বসে, যেটা আপনি বললেন যে RATA থাকলে কিন্তু তাকে সেটা করতে হতো না, তাকে বাসায় গিয়ে এই কাজটা করতে হচ্ছে, তাকে কোয়েশ্চেন করতে হচ্ছে, কিংবা হচ্ছে সে যদি কোনো দায়িত্বে থাকে, কিংবা স্টুডেন্ট অ্যাডভাইজার অথবা অনেক কমিটিতে তারা থাকেন, সেই কাজগুলো তাকে করতে হচ্ছে। একজন টিচারকে কিন্তু অনেক বেশি অন্যান্য কাজেও থাকতে হচ্ছে, এবং এই জিনিসগুলো অনেকটা হ্যাঁ, অনেকাংশে আপনি যেটা বলছেন যে ইউনিসেন্ট্রিক হবার কথা টিচিংয়ে যেটা বা রিসার্চের ক্ষেত্রে, সেই জায়গাগুলো অনেক ক্ষেত্রে এক ধরনের বাধা, কোনো সন্দেহ নেই। আবার আমি বলবো যে আমাদের বিদ্যমান কাঠামোতে আমরা অনেকেই, আপনি যেটা বললেন যে হাউস টিচার হওয়া বা প্রভোস্ট হওয়ার ক্ষেত্রে আমরা টেম্পটেড হই, সেই জায়গাটাও উৎসাহিত করে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমি বলছি যে এই জায়গাগুলো যদি আমরা যদি আসলে রিয়াল নিডটা যদি আমরা ক্যালকুলেট করতে পারতাম, যে আসলে একজন ইউনিভার্সিটি টিচার আসলে কি করবে এবং তার এই দায়িত্বের কারণে তাকে আসলে কীরকম রিওয়ার্ড দিতে হবে, সেই জায়গাগুলো যদি আমরা রাষ্ট্র যদি সেভাবে আমাদের মানে আমি বলবো যে সেই জায়গাটা যদি হচ্ছে টেক কেয়ার করতে পারতো, আমার মনে হয় যে ওই জায়গাগুলো কমে যেতে পারতো। তবে একটা বিষয় আমি বলবো, এই জায়গাগুলো পরিবর্তন হচ্ছে। আপনাকে আমি একটা আশার কথা বলতে চাই, এই জায়গাগুলো পরিবর্তন হচ্ছে। এখন আপনি ধরেন ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের কথা যদি বলি, তারা এখন অনেক বেশি ইউনিভার্সিটিগুলোকে মনিটর করছে, টিচারদের টিচিং লোডিং তারা ক্যালকুলেট করে হচ্ছে দেখছে যে তারা অন্যরা কি করছে। প্রতিটা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন তারা প্রতি বছর তারা তথ্য নিচ্ছে যে কার কতগুলো পেপার আছে। সে ইভেন হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা যে ডিপার্টমেন্ট আছে, তারাও হচ্ছে যে টাকা দিচ্ছে সেগুলো ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কি না। আগের চেয়ে অনেক বেশি এ সংক্রান্ত সিম্পোজিয়াম সেমিনার হচ্ছে।
আমি বলবো যে ইভেন বর্তমান সরকারও এ ব্যাপারে অনেক বেশি আমি বলবো যে দায়িত্বশীল ভূমিকা আসবার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের যে জায়গাগুলো লুপহোল ছিল বা যে জায়গাগুলো গ্যাপ ছিল সেখান থেকে বের হয়ে আসবার জন্য আমরা যারা শিক্ষক আছি এবং আমাদের যারা পলিসি মেকার আছে প্রত্যেকেই সেই জায়গাগুলো অনুধাবন করছেন যে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। এবং আমি মনে করছি যে সেই জায়গাগুলোতে আমাদের সবাই এখন একসঙ্গে কাজ করবার যে প্রয়াস সেটা দেখাচ্ছে। আমার মনে হয় যে আমাদের ভবিষ্যতে আমরা এই জায়গাগুলো ওভারকাম করতে পারবো, আমি বিশ্বাস করি। ধন্যবাদ ফজলুল করিম। আমরা আশা করব অবশ্যই যেই আশাবাদের কথা আপনি শোনালেন সেটা অবশ্যই বাস্তবে আমরা পাবো। উচ্চশিক্ষা পর্যায়ের নিয়ে শিক্ষা ব্যবস্থা আলাপ করতে করতে একদমই প্রাথমিক শিক্ষা পর্যন্ত আসলে আলোচনায় উঠে এসেছে। অধ্যাপক ফজলুল করিম তিনি যেটা বললেন যে আসলে একদম রুট থেকে করতে হবে, তিনি কতগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। একটা হচ্ছে নিড বেসড যেই কারিকুলাম বলি বা টোটাল ব্যবস্থা বলি, আমরা সাধারণত বলি এডুকেশন সিস্টেম বা শিক্ষা ব্যবস্থা, কিন্তু আমরা যেই ব্যবস্থার কথা বলি, ব্যবস্থা মানে একটা কাঠামো থাকবে, কিন্তু আমরা আসলে সে পরিকাঠামো বলি বা অবকাঠামো বলি বা কাঠামো যেই অর্থেই বলি না কেন, সে কাঠামোটা আদৌ গড়তে পেরেছে কিনা একটা বড় প্রশ্নচিহ্ন আছে। প্রশ্নচিহ্নটা যত দিন যাচ্ছে বড় হচ্ছে, এবং এই প্রশ্নচিহ্নের উত্তরে তিনি বললেন যে নিড বেসড এবং যেই টোটাল গবেষণা ভিত্তিক যে বিশ্ববিদ্যালয় কাঠামোর কথা বারবার বলা হচ্ছে সেটাকে তিনি কিছুটা ডিফার করলেন। তিনি বললেন যে গবেষণা ভিত্তিক ইউনিভার্সিটি সবগুলোর হতে হবে না, কিছু কিছু টিচিং বেসড হতে পারে এবং কিছু অবশ্যই গবেষণা ভিত্তিক হতে হবে। এবং তার পাশাপাশি তিনি আরেকটি কথা বললেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার তৈরি করার কথা, যেটা আসলে শিক্ষক থেকে শিক্ষার্থী একটা বড় অংশকেই প্রণোদনা দেবে, উৎসাহিত করবে গবেষণার দিকে ধাবিত হওয়ার জন্য। এই জায়গাটা নিয়ে শিক্ষা ব্যবস্থার সাথে যারা যুক্ত আছেন, যারা নীতি প্রণয়ন করেন, শুধুমাত্র ব্যক্তিগত আবেগ, ইচ্ছা বা কোনো একটা দেখে এসে সেটার উপরিপাতন করে বা সেটা দিয়ে একটা বিদ্যমান কাঠামোকে প্রতিস্থাপন করে দেওয়া ভালো হবে এরকম একটা তত্ত্ব দিয়ে সেটাকে চালিত করে দেওয়া, এই চর্চার বদলে এই ধরনের একটা কাঠামোকে সামনে রেখে নিশ্চয়ই ভাববে এবং নীতিপ্রণেতারা সেভাবে একটা ব্যবস্থা গ্রহণ করবেন, এটা প্রত্যাশা। শেষ করছি আজকে। শিক্ষা ব্যবস্থাকে আসলে ঘুরে দাঁড়াতে হলে বা শিক্ষা ব্যবস্থায় গুণগত বদল আনতে হলে কি করণীয়, আপনারা প্রশ্ন রাখতে পারেন, জানাতে পারেন চর্চা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে।